সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান আপনাদের সামনে। আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন, অনেক পরিচয় আছে তার, আমি পরিচয় করিয়ে দিতে চাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি, পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশের শীর্ষ ক্লাব এই মুহূর্তে বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান। স্বাগত জানাচ্ছি আপনাকে ইমরুল হাসান। আমরা ইমরুল হাসানের সাথে কথা বলবো, ফুটবল নিয়েই কথা হবে, লিগ নিয়ে, ফুটবলের অন্যান্য বিষয় নিয়েও, বুঝতেই পারছেন। কিন্তু তার আগে নিয়ম মেনে দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে জানিয়ে দিতে চাই। আমরা শিরোনামগুলো পরে দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে। আলোচনায় চলে যেতে চাই ইমরুল হাসানের সঙ্গে। ইমরুল হাসান, স্বাগত আরও একবার আপনাকে, এবং দর্শকদেরকেও জানিয়ে দিতে চাই ইমরুল হাসানকে কোনো প্রশ্ন করতে চাইলে আপনারাও কিন্তু প্রশ্ন করতে পারবেন। স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে আপনাদেরকে প্রশ্ন করতে হবে কিংবা মতামত জানাতে হবে। ইমরুল হাসান, আমরা বলছিলাম যে পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান, ফুটবল ফেডারেশনের সহসভাপতি, বসুন্ধরা কিংসের চেয়ারম্যান, অনেকগুলো পরিচয়। এই পরিচয়গুলো আসলে কোনটাকে আপনি প্রায়োরিটি দেন? সবার আগে ক্লাবের চেয়ারম্যান ছিলেন আপনি, সেইটা তো এক ধরনের ছিল। তারপরে ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, তারপরে লীগ কমিটির চেয়ারম্যান হলেন এই মৌসুমে। কোন পরিচয়টাকে আপনাকে বেশি আনন্দ দেয় কিংবা বেশি ব্যস্ততায় রাখে? আসলে এই মুহূর্তে যদি আমি বলতে চাই, আসলে লীগ কমিটির চেয়ারম্যান হিসেবেই আমাকে একটু সময়টা বেশি দিতে হচ্ছে, এবং আমি এই সময়টুকু দেওয়াতে মানসিক শান্তি পেয়ে থাকি। কারণ এখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ উতরানোর জন্য আমাকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয়। তো সে মিলিয়ে আসলে আমি এই কাজটুকু উপভোগ করছি। আচ্ছা, ব্যস্ততাও তার মানে এটাই বেশি, কিন্তু পেইনও কি পাচ্ছেন কিনা? মানে এতগুলো ক্লাবকে হ্যান্ডেল করা, শুধু টপ টায়ার না, সেকেন্ড লিগের, চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলো অনেক ধরনের সমস্যা তো প্রতিনিয়তই ফেস করতে হচ্ছে। আসলে বাংলাদেশের আর্থসামাজিক যে অবস্থা, বাংলাদেশের বিশেষ করে স্পোর্টস, স্পেশালি ফুটবলের কথা যদি বলি, এখানে অনেক ধরনের সমস্যা আছে। তো এই সমস্যাগুলো ক্লাবগুলো থেকে উদ্ভূত হয়ে থাকে কিছু কিছু সমস্যা। তো কিছু সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদেরকে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তো সেই জন্য মাঝে মাঝে বিরূপ পরিস্থিতিরও শিকার হতে হয়। তো সব মিলিয়ে যদিও বিরূপ পরিস্থিতির শিকার হতে হয়, কিন্তু আমি কাজটাকে উপভোগ করছি এবং সমস্যা সমাধানের জন্য সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। মানে লীগ কমিটির চেয়ারম্যানের পরিচয় যেহেতু প্রথম বললেন, সেটা নিয়ে আলোচনা শুরু করতে চাই। যে লীগ কমিটির চেয়ারম্যান হওয়ার পর আপনি কি কি চেঞ্জ আনতে চেয়েছিলেন মৌসুমের একদমই শেষের দিকে, আমরা কতটুকু সফল হতে পেরেছেন আপনি নিজে? আমরা বাইরে থেকে যারা আছি তারা আমরা বিশ্লেষণ করব মৌসুম শেষে নিশ্চয়ই, কিন্তু আপনার পয়েন্টে আপনি কতটুকু সফল হতে পেরেছেন, কি কি চেঞ্জ আনতে চেয়েছিলেন? আসলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই আসলে আমরা কিছু পরিকল্পনা নিয়েছিলাম। তার সবটুকু হয়তো বাস্তবায়ন করতে পারেনি, তবে বেশ কিছু পরিবর্তন আমরা এনেছি এবং সেগুলো আপনারা হয়তো অবলোকন করেছেন। তো শুরুতে যেটা বলে যে আপনারা যেটা আন্তর্জাতিক উইন্ডোর সাথে মিলিয়ে আমরা আমাদের উইন্ডোটা এবার শেষ করছি, এবং ভবিষ্যৎ যে পরবর্তী সিজনের যে উইন্ডোগুলো, সেটা আন্তর্জাতিক উইন্ডোর সাথে মিলিয়ে আমরা চালু করব, এবং পরবর্তী বছরগুলোতে একই সময় উইন্ডোটা চালু থাকবে। এর ফলে যেটা হবে যে আমাদের ক্লাবগুলো বিদেশি প্লেয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা পূর্ব থেকে পরিকল্পনা গ্রহণ করতে পারবে। তার সাথে কত মাসে কন্ট্রাক্ট করবে, কত দিনের চুক্তি করবে, এগুলো সে আগে থেকে জানতে পারবে। এতদিন যে সিস্টেমটা চালু ছিল, তার ফলে কিন্তু আমাদের যদি ক্লাবের প্রেক্ষাপটে বলি, বিদেশি প্লেয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। যেমন কোনো প্লেয়ারের সাথে আপনি জানতেন না যে লিগটা কবে শুরু হবে কিংবা কবে শেষ হবে। যার ফলে বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে চুক্তির ক্ষেত্রে তার ডিউরেশনটা 9 মাস করবেন না 10 মাস করবেন, কখন চুক্তিটা শেষ হবে শুরু হবে, এই ধরনের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হতো। দেখা যেত যে আপনার লিগ শেষ হয়ে গেছে, কিন্তু বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে কন্ট্রাক্ট পিরিয়ড তখন রয়ে গেছে, তাকে বসে বসে বেতন দিতে হচ্ছে। আবার কারো কারো ক্ষেত্রে তো লিগ শেষের পূর্বেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তখন ওই 1 মাসের জন্য চুক্তি করতে গেলে হয়তো পুরো বছরের জন্য তাকে আবার চুক্তিটা রিনিউ করতে হচ্ছে। যার ফলে ক্লাবকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। এখন থেকে ক্লাবগুলো সেই সমস্যা থেকে মুক্তি পাবে বলে আমরা বিশ্বাস করছি, কারণ সবার এটা টাইম লিমিট জানা আছে, কখন শুরু হবে কখন শেষ হচ্ছে। এটা ছিল একটা। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, আমরা ফিকচারে কিছুটা পরিবর্তন এনেছি। যে গতানুগতিক ধারার ফিকচারটা ছিল, সেটা একটা র্যান্ডম অ্যালগরিদমের বেসিসে আমরা ফিকচারটা করছি।
এর ফলে দেখা যাচ্ছে শীর্ষস্থানীয় টিমগুলো বছরের মাঝামাঝিতে হয়তো একে অপরের সম্মুখীন হচ্ছে, এবং যারা রেলিগেশন জোনে আছে তারা শুরুতেই একে অপরের মুখোমুখি হচ্ছে। এতে কিন্তু যে কথাটা ফুটবলারগুলো প্রচলিত হচ্ছে আপোষের ম্যাচ, সেই ম্যাচ থেকে কিন্তু বেরিয়ে আসা সহজ হচ্ছে। কারণ রেলিগেশন টিমগুলো যে শেষের দিকে একে অপরের সম্মুখীন হয়, সেক্ষেত্রে সমীকরণ জেনে খেলতে পারতো। তো সেইটুকু থেকে আমরা বেরিয়ে আসছি আমার মনে হয়, এবং আপনারা পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে কিন্তু সেটা প্রতিফলন দেখতে পাবেন বলে আমাদের বিশ্বাস। এটা আর দ্বিতীয়ত, আমরা লিগ ম্যাচগুলোকে বন্ধের দিন রেখেছি, শুক্র এবং শনিবার, যার ফলে দর্শকদের জন্য খেলা দেখার সুবিধা হয়। এর মাঝামাঝি টুর্নামেন্টগুলোকে আমরা সপ্তাহের মাঝামাঝিতে রেখেছি, তো যার ফলে প্রতিটা ক্লাবই জানতে পারছে যে আমার ম্যাচ কবে, দর্শকরাও জানতে পারছে যে ওই ক্লাবে খেলা অমুক তারিখে রয়েছে, তার ফলে দর্শকরা মাঠে আসতে কিছুটা সুবিধা হয়। আরও কিছু পদক্ষেপের মধ্যে যেটা আছে, আমরা ট্রফির ডিজাইনে পরিবর্তন এনেছি, যেটা এতদিন প্রতিটা টুর্নামেন্টে, যে টুর্নামেন্ট হোক না কেন, স্বাধীনতা কাপ হোক, ফেডারেশন কাপ হোক কিংবা লিগ হোক, সব একই ধরনের টুর্নামেন্ট ট্রফি প্রতি বছরই ছিল, প্রতি বছরই। এতে কোনো একটা ক্লাব 15টা শিরোপা জিতেছে বিভিন্ন টুর্নামেন্টে, তার 15টা ট্রফি একই রকম, দেখতে কিছুটা বিসদৃশ মনে হয়। তা আমরা সেটা থেকে বেরিয়ে বিভিন্ন টুর্নামেন্টের জন্য বিভিন্ন রকম ট্রফি ডিজাইন করেছি। আমার মনে হয় যে এটাও ক্লাবগুলোকে কিছুটা মানে কিংবা লিগের মর্যাদাটাকে বাড়াবে অবশ্যই বলে মনে করছেন আপনারা। যে এছাড়াও আমরা দেখেছি যে প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়াল প্রাইজ দেওয়া, আরো কিছু এগুলো আমরা অনেক কিছু জানি। প্রতি ম্যাচে যেমন ম্যান অফ দ্য ম্যাচ আমরা প্রতি দিচ্ছি, মাসের সেরা রেফারিকে পুরস্কৃত করছি, এবং এই পুরস্কার প্রদানে আমরা সাবেক খেলোয়াড়দেরকে অগ্রাধিকার দিচ্ছি। এতে দুই প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে কিছুটা বন্ধন তৈরি হচ্ছে। বর্তমান প্রজন্মের খেলোয়াড় কিন্তু পূর্ববর্তী খেলোয়াড়দের কৃতিত্ব সমূহ জেনে ফুটবলের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। আছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, আমাদের সঙ্গে আছেন ইমরুল হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি, পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান এবং বসুন্ধরা কিংসের চেয়ারম্যান। আমরা বলছিলাম যে অনেকগুলো পরিবর্তনই আনতে পেরেছেন, কিন্তু এটা মাঠের ফুটবলে আসলে কতটা প্রভাব ফেলেছে, এটার কোনো অ্যানালাইসিস কি করেছেন কিনা, কিংবা লিগ শেষে একটা কোনো ওভারঅল অ্যানালাইসিস হবে কিনা? আচ্ছা, তার আগে এর পূর্বে যেটা আমি বলেছি এগুলো আসলে দৃশ্যমান কিছু পরিবর্তন, আমি অদৃশ্যমান কিছু পরিবর্তনের দু একটা উল্লেখ করতে চাই। যেটা হচ্ছে যে আগে এই বছরের পূর্বের বছরগুলোতে দেখা যেত ডাগ আউটে যারা অবস্থান করছেন, হয়তো ফিফা এফসির গাইডলাইন অনুযায়ী যে সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করে থাকতে হয়, সেটার কিছুটা অনুপস্থিত ছিল। হয়তো মূল কোচকে প্রো লাইসেন্স করতে হয়, সেক্ষেত্রে দেখা গেল অন্য একজন দাঁড়িয়ে যায়। তো আমরা এই জিনিসগুলো থেকে কিন্তু বের হয়ে আসছি। আমরা খুব কঠোর অবস্থানে আছি যে প্রো লাইসেন্স থাকলে প্রো লাইসেন্সদারি কোচকেই ডাগ আউটে থাকতে হবে, যেটা হয়তো সাধারণের পক্ষে বোঝা সম্ভবপর হয়ে ওঠে না। তারপরে আমরা ম্যাচ রিপোর্টটা অ্যাভেলেবিলিটিটা নিশ্চিত করেছি। আগেকার দিনে ক্লাবগুলো কিন্তু ম্যাচ রিপোর্টটুকু পেত না, কিন্তু এবছর থেকে আমরা প্রতিটা ক্লাব যেন প্রতিটা ম্যাচ রিপোর্ট পেয়ে থাকে তার নিশ্চিত ব্যবস্থা করেছি। এতে হয় কি, কোন প্লেয়ার 3টা কার্ড আছে, হলুদ কার্ড না রেড কার্ড আছে, এই জিনিসগুলো ক্লাব আগে সম্পর্কে জানতে পারে, যেটা পূর্ববর্তী বছরগুলোতে এই জিনিসগুলো ছিল না। আমরা ম্যাচের পূর্বে গ্রাউন্ডসম্যান বিভিন্ন ভেন্যুতে পাঠিয়ে থাকি মাঠে পরিচর্যার জন্য। তো এগুলো বিভিন্ন ধরনের আরও কিছু টুকটাক জিনিস আমরা ব্যবস্থা নিয়েছি, যেগুলো হয়তো নেপথ্যে থাকে। তো আমরা চেষ্টা করছি আমাদের মতো করে কাজ করে যেতে, যেন এটার প্রভাব ফুটবলে পড়ে আর কি। প্রভাব কি পড়েছে আসলে লিগে? প্রভাব আমি মনে করি প্রভাব পড়েছে, কারণ লিগটা মানটা আগের তুলনায় বেড়েছে, এবং লিগের মান বেড়েছে বলে আমার মনে হয় যে যেটা প্রভাব জাতীয় দলের খেলা আমরা দেখতে পাচ্ছি। জাতীয় দলে আমার মনে হয় যে গত বছরে পূর্ববর্তী বছরগুলোর তুলনায় জাতীয় দল ভালো খেলছে এবং কিছু রেজাল্টও আসছে। সেটা বসুন্ধরার সঙ্গে তো অন্য ক্লাবগুলোর ডিফারেন্স সেই আগের মতোই রয়ে গেছে, মানে আপনি এতে হয়তো বা খুশি, কিন্তু আসলে ওভারঅল লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে কতটা? আমি কিন্তু এখন লিগ কমিটির চেয়ারম্যানের সাথে এখন কথাগুলো বললাম, তাই না? তো আমার মনে হয় যে লিগের যে ব্যবধান, সেক্ষেত্রে মনে হয় যে লিগটা একটু একপেশে হচ্ছে, কিন্তু সেই ব্যবধানটুকু কিন্তু একেবারে লিগের মানে শেষ দিকে এসে ব্যবধানটুকু বেড়ে যাচ্ছে। তো এর পূর্বে কিন্তু হয়তো ফার্স্ট লিগে বসুন্ধরা এবং মহারণের মতো পয়েন্ট টেবিল 3 থেকে 4 ছিল, এবং সেকেন্ড লিগে শুরুতেও তাই ছিল। তো লিগটা কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। হঠাৎ করেই বাকি অন্য দলগুলো পয়েন্ট হারিয়ে ফেলাতে হয়তো এতটা ব্যবধান গড়ে উঠেছে। কিন্তু পুরো লিগটা যদি আমি বিবেচনা করে আনি, তাহলে দেখা যায় লিগটা আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। আচ্ছা, হ্যাঁ, আপনি এই বছর আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে একটা লিগ কমিটির মিটিংয়ে আপনারা পরের মৌসুমের ডেট যেমন ডিক্লেয়ার করেছেন, পাশাপাশি আরেকটা মিটিংয়ে একটা নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছেন, সুপার কাপ আগামী মৌসুমের লিগ শেষে হবে, আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, টপ 4টা টিম খেলবে, মানে সেটা কি কনফার্মড? মানে আমরা এখনো
চূড়ান্ত করিনি 4টা বা 6টা কি দিয়ে খেলবো, বাট লিগের শেষে একটু সুপার কাপ করবো, সেটা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে গেছি। হয়তো আমরা আবার বসবো, ক্লাবগুলোর সাথে হয়তো বসবো, ক্লাবগুলোর ইচ্ছা মানে অন্য টিমগুলো খেলতে চায় কিনা। তবে আমি আমার ব্যক্তিগত মতামত, যেহেতু এটা সুপার কাপ, সেটা একটা প্রতিনিধিত্বপূর্ণ হওয়াটাই, মানে টপ টিমগুলো খেলা উচিত। দরকার পড়লে সেটা ডাবল লিগ ভিত্তিতে একে অপরের সাথে খেলে শীর্ষ স্তরের দুটি ফাইনালে খেলবে। কিন্তু সেক্ষেত্রে কি দেশি প্লেয়াররাই খেলবে শুধু, নাকি বিদেশিরাও থাকবে? মানে কি এটা নিয়েও আলোচনা চিন্তা? এটা নিয়ে আলোচনা চিন্তা আছে, যেহেতু লিগের শেষ, সেক্ষেত্রে দেশি প্লেয়ারদের নিয়েও করা যেতে পারে। কারণ লিগের পূর্বে, লিগের শুরুতে কোনো দলই খেলতে চাইবে না, কারণ প্রি সিজনে সব দল একসাথে প্র্যাকটিস করে থাকে। তো লিগের শেষে হলে হয়তো সব দলই রাজি থাকবে যে শুধুমাত্র দেশীয় প্লেয়ারদের নিয়ে খেলার জন্য। তো সেটা আমরা বসে সিদ্ধান্ত নেব। এবারও কি কোটি টাকার মতো ঘোষণা থাকবে, নাকি সেটা এখনো ডিসাইড হয়নি? কিংবা সিদ্ধান্ত না হলেও, যেহেতু পূর্ববর্তীতে একটা প্রচলন রীতি চালু হয়েছিল, তার থেকে পিছিয়ে আসার কোনো সুযোগটুকু নেই। তার মানে কোটি টাকা মিনিমাম থাকবে অন্তত থাকবে। আমরা আরও কথা বলবো আপনার সঙ্গে। লিগ কমিটি বেশ কিছু ডিসিশন আবার ফেডারেশনের নির্বাহী কমিটিতে পাশ হয়নি কিংবা এখনও চূড়ান্ত হয়নি, সেই বিষয় নিয়ে আপনার মতামত জানতে চাই। এতে নিয়ে কোনো আপনার ক্ষোভ আছে কিনা আমরা জানবো, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম পেশাদার লিগের পেশাদারিত্ব নিয়ে। আমাদের সঙ্গে আছেন লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতিও তিনি, এবং বাংলাদেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট। ইমরুল ভাই, আমরা বিরতির আগে বলছিলাম যে আপনি অনেকগুলো চেঞ্জ আনার চেষ্টা করছেন। আগামী মৌসুমের ডেট ফিক্স, জুনের 1 তারিখ থেকে দলবদল শুরু হয়ে যাবে আমরা জানি, একদম লিগ শেষের 2 দিন পরে। এটা নিয়ে এক ধরনের প্রশ্ন আছে যে দলগুলো এই সময়টার মধ্যে এখনই তাহলে প্লেয়ারদের সাথে কথা বলছে, তারা তাদের সঙ্গে চুক্তি করে ফেলছে। আপনার টিমে একটা প্লেয়ার খেলছে কিংবা আপনি আরেকটা টিমের প্লেয়ারকে নিয়ে নিচ্ছেন, কথা বলে ফেলছেন, সে কি আসলে তার শেষটায় সেরাটা দিতে পারবে কিনা, এই প্রশ্নটা উঠেছে। আসলে আমরা বাংলাদেশে এটা যেহেতু আমরা যেটা করছি, আসলে এটা প্রথম বছর বলে আসলে গ্যাপটুকু অনেক কম হয়ে গেছে। হয়তো পরবর্তী বছরগুলো থেকে এই গ্যাপটুকু থাকবে না, যেহেতু আমরা উইন্ডোটা চেঞ্জ করে আনছি। আর যেটা বললেন যে প্লেয়াররা আসলে হয়তো নতুন টিমের সাথে কথা বলছে, এটা কিন্তু ফিফাই কিন্তু আপনাকে রিকগনাইজ করে দিয়েছে। ফিফা কিন্তু বলেছে তোমার চুক্তি 6 মাস থাকা অবস্থায় কিন্তু তুমি নতুন দলের সাথে কথা বলতে পারবে। সেখানে কিন্তু দোষের কিছু নেই, প্লেয়ারদের তরফ থেকে না, ক্লাবের তরফ থেকে। এবং কোনো প্লেয়ার অন্য দলে চুক্তিবদ্ধ হয়ে গেলেও আমার মনে হয় সে যখন মাঠে নামে সে তার সেরাটুকু দিয়ে থাকে। অন্তত এই প্রচলিত ধারণার সাথে আমি অন্তত বিশ্বাসী নই। এবং কোনো প্লেয়ারে আমার দৃষ্টিতে যে নতুন ক্লাব চুক্তিবদ্ধ হলে পুরনো ক্লাবের প্রতি তার দায়বদ্ধতা থেকে থাকবে না, সেটা আমি বিশ্বাস করি না। ওকে, আরেকটা জিনিস আপনি চেঞ্জ আনার চেষ্টা করেছিলেন, যে আমরা লিগ কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে 16 থেকে 18 বছর বয়সী একজন প্লেয়ারকে 11-এ বাধ্যতামূলক খেলাতে হবে আগামী মৌসুম থেকে। কিন্তু ফেডারেশনের নির্বাহী কমিটিতে সেই সিদ্ধান্তটি এখনও চূড়ান্তভাবে পাশ হয়নি। অন্য সিদ্ধান্তগুলো পাশ হয়ে গেছে, সুপার কাপেরটাই বলি কিংবা জুনের থেকে উইন্ডো বলি, এটা কেন, এবং এটাতে আপনার আসলে কোনো আছে কিনা, বক্তব্য আছে কিনা? আসলে দুর্ভাগ্যবশত সেদিন আমি সভাতে যেতে পারিনি। তো কোন পরিপ্রেক্ষিতে আসলে সিদ্ধান্তটুকু নেতিবাচক অর্থে নিয়েছে সেটা আমি এখনও আমি পরিষ্কার নই। তবে আমার ব্যক্তিগত মতামত যে, বা আমরা লিগ কমিটি যে জন্য আসলে করেছিলাম, এতে শুধু আপনারা জার্নালিস্ট বলেন কিংবা বাংলাদেশে পুরাতন প্লেয়ার যারা আছে, এক্স প্লেয়ার যারা আছে, তারা সবাই বলে থাকে যে নতুন প্লেয়ার উঠে আসছে না। তো তারই একটা প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু আমরা সিদ্ধান্তটুকু নিয়েছিলাম, যাতে অন্তত প্রিমিয়ার 11টি ক্লাবে যদি 11 জন নতুন প্লেয়ার খেলে থাকে, তার মধ্যে থেকে যে 2 জনও প্রতি বছর বেরিয়ে আসে, যেটা ফুটবলকে একটু উন্নত করতে সহায়তা করবে, সেই দৃষ্টিকোণ থেকে এখন ইসি কমিটি সবচেয়ে সর্বোচ্চ কমিটি, তারা যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে। তবে আমি ব্যক্তিগত মত চাইছি যে এই সিদ্ধান্তটা বলবৎ থাকুক। ক্লাবগুলো তো আপনার কমিটিতেই ছিল, তারাই তো সিদ্ধান্তটা একসাথেই নিয়েছে, তারাই প্রতিনিধি কিন্তু আবার ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটি। তারা কি পরিবর্তন করলো সিদ্ধান্ত, নাকি তারা আসলে একমত ছিল না আপনার লিগ কমিটিতে? আসলে লিগ কমিটিতে যে সিদ্ধান্তটুকু হয়েছে, আমরা সেখানে কিন্তু সর্বসম্মতভাবে সিদ্ধান্তটুকু এসেছিল। তো কিছু কিছু সিদ্ধান্ত হয়তো কিছু ক্লাব পরবর্তীতে তাদের মতামত পরিবর্তন করেছে, এবং আমার মনে হয় যে এটা আসলে ঠিক না। আরেকটা জিনিস, আপনি 11 ক্লাব বললেন, যে আমরা এই মৌসুমে জানতাম যে 10 দলের লিগ হচ্ছে, এখন থেকে 10 দলের লিগই হবে। এটাও আপনারা শেষ মুহূর্তে এসে আরেকটা দলকে অবনমন করলেন, যারা লিগে খেললই না, তাদের শাস্তি হিসেবে আপনারা অবনমন করলেন। সে তো এমনিই খেলতে চাইলো না, গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের কথা আমি বলছি। আবারও লিগ আগামী বছর থেকে 11 দলের হয়ে যাবে, একটা বেজোড় সংখ্যার লিগ। মানে এটা লিগ পরিচালনার ক্ষেত্রে কতটা বাধা, এবং কেন আপনারা এই সিদ্ধান্তে মেনে নিতে পারলেন?
এবছর 10টি দল 10টি দল ছিল। প্রিমিয়ারে খেলে থাকে এবং বাইলোতে ছিল 2টি দল উঠবে এবং 2টি দল নেমে যাবে। তো সেক্ষেত্রে সেদিন যেহেতু ইসি কমিটির সর্বোচ্চ নীতি নির্ধারণী মঞ্চ হলেও তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু অ্যাজ এ লিগ কমিটির চেয়ারম্যান বলেন কিংবা একটা ক্লাবের প্রেসিডেন্ট বলেন কিংবা সাধারণ একজন ফুটবল প্রেমী বলেন, এই সিদ্ধান্তের সাথে আমি একেবারে একমত নই। ওকে, আপনি একমত নন, মানে তার মানে কি আপনি এটা আপনার লিগ ফেডারেশন নির্বাহী কমিটি, আপনি যেহেতু ভাইস প্রেসিডেন্ট, আপনি আমি top আরো 2-3 জনের একজন, মানে আপনি এটার প্রতিবাদ জানাবেন কিনা পরের meeting-এ? আমি আবার পুনর্বিবেচনার অনুরোধ জানাবো। আচ্ছা, মানে এতে করে লিগ পরিচালনায় কি সমস্যা হয় আপনার মনে হয়? বেজর টিম থাকলে কিছুটা ফিকচারিংয়েও কিছুটা সমস্যার সমাধান, কারণ একটা টিমকে খেলতে হয় না, এক সপ্তাহ অফ থাকে, যার ফলে কিন্তু আমার যেটা আমি 4 মাসে শেষ করতে পারতাম সেই লিগটুকু শেষ করতে হয়তো কিছুদিন সময় বেশি লেগে যাচ্ছে। তো সব দিক বিবেচনা করে আমার মনে হয় জোট দল থাকাটাই উত্তম। আর তাছাড়া জোট দল বেজর দলটা মূল ফ্যাক্টর না। যে ক্ষেত্রে বাইলো যে আমরা লিগের পূর্বে বাইলোজগুলো দিয়েছি, সেক্ষেত্রে লিগের একেবারে শেষ প্রান্তে এসে বাইলোর যে কোনো পরিবর্তনের পক্ষপাতী আমি নই। ওকে, তার মানে আপনি এটার প্রতিবাদ করবেন। কিন্তু 10 দলের লিগ, আপনি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আমরা দেখি 20 দলের লিগ হয়, এখানে 10 দলের লিগ, একটা টিমগুলোর ম্যাচ সংখ্যা কি পুরো সিজনে কমে যায় কিনা অনেক, মানে এটা বাড়ানোর কোনো চিন্তা আছে কিনা আপনাদের? আসলে আমাদের চিন্তা ভাবনা আছে যেন আরও দল বেড়ে আসুক, কিন্তু আপনারা জানেন যে পেশাদার লিগে খেলতে হলে কিছু লাইসেন্সিং বা ক্রাইটেরিয়া ফুলফিল করে খেলতে হয়। আপনি চাইলেই কিন্তু যে কোনো দলকে অনুমোদন দিতে পারবেন না যদি তারা সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে না থাকে। তা আমাদের ক্ষেত্রে এক্ষেত্রে ক্লাবগুলো কিন্তু লাইসেন্সিংয়ের ক্রাইটেরিয়া পূরণ অনেক পিছিয়ে আছে। তা আমাদের ইচ্ছে থাকলেও কিন্তু আমরা দলের সংখ্যা বৃদ্ধি করতে পারছি না। যেমন চ্যাম্পিয়নশিপ লিগের দলের সংখ্যা যদি বৃদ্ধি, আপনারা দেখেছেন যে গত বছর কি পারছে না বলে কিন্তু কিছু দল প্রিমিয়ারে উত্তীর্ণ হয়ে আবার খেলছে না। আমরা ইয়াং মিস ফকিরেরপুলকে আগে দেখেছি, গতবার গোপালগঞ্জ এই সমস্ত সেটা কিন্তু ওই কম দলের চেয়ে আরও বেশি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে ফুটবল এবং বিভিন্ন অসুবিধার সম্মুখীন করে থাকে, একেবারে শেষ মুহূর্তে দল চেঞ্জ করা। তো আমাদের যেটা ইচ্ছে আছে, হয়তো আমরা যদি দল সংখ্যা কমে যায় খেলার সংখ্যা বাড়ানো যায় কিনা সেই চিন্তা ভাবনা করছি। হয়তো লিগের ফরম্যাটে আমরা কিছু পরিবর্তন এনে খেলার সংখ্যা যেন বাড়ানো যায় সেই চিন্তা ভাবনা আমাদের আছে। সেটা তো নেক্সট সিজনে নিশ্চয়ই না, নেক্সট সিজনও সেটা হতে পারে। আচ্ছা, তার মানে কি 3 লিগের 3 লিগ নাও কিংবা ধরেন টপ 5টা নিয়ে সুপার লিগ, নিচে 5টা নিয়ে রেলিগেশন লিগ, এরকম একটা কিছু আমরা চিন্তা চলছে, এটা এখন খেলার সংখ্যা বাড়ানোর জন্য। আচ্ছা, আমরা একদমই শেষের দিকে একটা অন্য বিষয় জানতে চাই যে আপনাদের বসুন্ধরা কিংস টপ টিম বাংলাদেশে এখন পেশাদারি মনোভাব নিয়ে চলে সবচেয়ে বেশি আমরা জানি, কিন্তু সেই দলটি এবার নারী লিগে টিম করলো না, চ্যাম্পিয়ন টিম 2বার হওয়ার পরে তারা নারী লিগে চ্যাম্পিয়ন টিম করলো না, এটা একটা প্রশ্ন কেন? এবং নারী লিগ কমিটির কিংবা নারী উইংসের চেয়ারম্যান বাফুফের তিনি এসে বলে গেছেন যে বসুন্ধরা গ্রুপ 2 দিন আগে লিগ থেকে স্পন্সরশিপ প্রত্যাহার করে নিয়েছেন, মানে সেটার কারণটা কি? এই দুটো বিষয় একদম সংক্ষেপে, আমাদের সময় একদমই শেষের দিকে। আসলে আমরা যে নারী লিগে অংশগ্রহণ করব না, নারী লিগে অংশগ্রহণ করতে লাইসেন্সিং পূরণ করতে আমরা কিন্তু এবার লাইসেন্সিংই জন্য আবেদন করি। সুতরাং এটা আমাদের পূর্ব নির্দেশ ছিল যে আমরা এবার নারী লিগে অংশগ্রহণ করব না, এবং আমাদের কিছু অবজারভেশন ছিল, সেই অবজারভেশনের কারণগুলোতে যেহেতু সেই অবজারভেশনগুলোর সমস্যাটা সমাধান হয়নি, তা সেটা আমাদের নারী লিগে না খেলার একটা কারণ। আর দুদিন পূর্বে যে হ্যাঁ আমরা দুদিন পূর্বে স্পন্সরশিপ প্রত্যাহার করছি, কিন্তু তার আগে কিন্তু তারা যে চুক্তির ভায়োলেশন করেছে সেদিকে আমরা তাদেরকে চিঠিও দিয়েছি যে আপনারা এই দিক থেকে এই চুক্তির এই ধারাগুলো ভঙ্গ করছেন। আমরা কিন্তু হুট করে স্পন্সরশিপ প্রত্যাহার করিনি, আমরা তাদেরকে চিঠি দিয়ে চুক্তি ভঙ্গের চিঠিও আমরা দিয়েছি যে আপনারা এই ক্ষেত্রে চুক্তি ভঙ্গ করেছে, যার ফলে কিন্তু আমাদের গ্রুপ এটা থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছে। ওকে, এই কারণে আপনার বাধা। ধন্যবাদ আপনাকে ইমরুল হাসান, আমাদের সময় একদমই শেষ, আরও অনেক কথা বলার ছিল, আপনাকে অনেকদিন পর পেয়েছি আমরা, কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি। কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিংবা পেশাদার লিগ জমজমাট হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, এবং সেটার দায় কিংবা কৃতিত্ব ফুটবলার এবং ক্লাবগুলোর, এবং লিগ কমিটি সেটা শুধুই পরিচালনা করে। সবাই ভালো থাকবেন, আজকের মতো আমরা এখানেই শেষ করছি।